নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে। নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবো। তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা ওল আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে। ওলের নানা ধরনের রেসিপি আমরা বানিয়ে থাকি, তবে তার আগে কিন্তু আমাদের ওলটাকে কেটে নিতে হয়। ওল কাটার সময় অনেক সময় ওলের রস হাতের মধ্যে লেগে গেলে হাতের মধ্যে চুলকানি হতে শুরু করে। তবে যখনই আপনারা ওল কাটবেন কি করবেন, নিয়ে নেবেন সামান্য পরিমাণের সর্ষের তেলটাকে হাতের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নেবেন। এবার এই ওলটা আপনারা ছুরি, বটি বা আপনাদের যেটা দিয়ে সুবিধা হবে সেটা দিয়েই কিন্তু কাটতে পারেন। তাহলে দেখবেন হাতের মধ্যে কিন্তু আর কোনোভাবেই চুলকানি হবে না। আমি এইভাবে করে কেটে নিয়েছি। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা প্রত্যেকেই বাড়িতে কোনো না কোনো এলইডি লাইটের ব্যবহার করে থাকি। তবে লাইটগুলো যখন আমরা জ্বালাতে যাই অনেক সময় এইভাবে করে বারবার অন অফ হতে থাকি, অনেক সময় অফ হয়ে থেকে যায়, কোনোভাবেই কিন্তু লাইটটা জ্বলতেই চায় না। তখন আমরা ভাবি লাইটটা হয়তো ফিউজ হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা কি করি, এই লাইটটাকে বাতিল করে দিই, বাজার থেকে আবারও নতুন লাইট কিনে নিয়ে আসি। তবে এই লাইটগুলো বাতিল করার আগে আপনারা কিন্তু একটা কাজ করে নিতে পারেন। তো কি কাজ করবেন, লাইটের যে উল্টো সাইডের জায়গাটা রয়েছে, যেটা আমরা হোল্ডার বা প্লাগের মধ্যে লাগিয়ে থাকি, সেই জায়গার মধ্যে অনেক সময় আয়রন জমে যায়, যার কারণে লাইট কিন্তু বারবার অন অফ হতে থাকে। নিয়ে নেবেন একটা দেশলাইয়ের বক্স, যে জায়গার মধ্যে বারুদের মতো অংশটা থাকে সেটা দিয়ে একটু ঘষে নেবেন। তাহলেই দেখবেন যে আয়রনটা জমে থাকে সেটা কিন্তু চলে যাবে। এবার লাইটটাকে আমি এই হোল্ডারের মধ্যে লাগিয়ে জ্বালিয়েও দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখন লাইট কিন্তু সম্পূর্ণ ভালোভাবে জ্বলতে শুরু করেছে, কোনোভাবেই কিন্তু অন অফ হচ্ছে না। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি নিয়েছি বেশ কিছুটা সর্ষে। আমরা এমন কিছু রান্নাবান্না করে থাকি যেগুলোতে দেখবেন আমরা সর্ষের পেস্টের ব্যবহার করি। তবে যখনই রান্নাতে আমরা সর্ষের পেস্ট ব্যবহার করি অনেকেরই রান্নাটা দেখবেন তেতো হয়ে যায়। তবে সর্ষের পেস্ট এমন কিভাবে ব্যবহার করলে আপনাদের সেই রান্না করা খাবারটা কোনোভাবেই তেতো হবে না। তো আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার এই সর্ষেটা আমরা যদি পেস্ট করি তাহলে দেখবেন যে রান্নাতেই এই সর্ষের পেস্ট ব্যবহার করি না কেন সেই রান্নাটা কোনোভাবেই তেতো হবে না। লবণ আর কাঁচা লঙ্কা দেওয়ার কারণে সর্ষের যে তেতো ভাবটা থাকে সেটা কিন্তু চলে যায়। আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে। তো দেখতেই পাচ্ছেন সর্ষেটা আমি পেস্ট করে নিয়েছি। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি মশা মরার ধূপ। আমরা অনেকেই মর্টিন বা অল আউটের ব্যবহার করলেও অনেকেই এই ধরনের মশা মরার ধূপেরও ব্যবহার করি। তবে এই ধূপগুলো যখন আমরা জ্বালিয়ে থাকি অনেক সময় দেখা যায় তাড়াতাড়ি পুড়ে শেষ হয়ে যায়। তাছাড়াও অনেকেই আমরা এই ধরনের মশা মরা ধূপের গন্ধ কিন্তু সহ্য করতে পারি না, বিশেষ করে বাচ্চা অথবা বয়স্করা। সেক্ষেত্রে আপনারা কি করবেন, দুটো টিপস শেয়ার করব। আমি এখানে একটা পাত্র নিয়েছি, এমন একটা পাত্র নেবেন যেটা খাবার কাজে ব্যবহার করেন না। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের নারকেল তেল আর নিয়ে নিচ্ছি এখানে আমি পাউডার। আপনারা যে কোনো পাউডার নিতে পারেন, সুগন্ধযুক্ত হলে কিন্তু এখানে ভালো হবে। এবার নারকেল তেল আর পাউডার যেটা রয়েছে আমি খুব ভালোভাবে এইভাবে আঙুলের সাহায্যে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই যে মিশ্রণটা তৈরি হলো ধূপের মধ্যে এইভাবে করে আমি লাগিয়ে নেব। কাজটি কিভাবে করছি সেটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবে। তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এবার যদি আপনারা এই ধূপগুলো জ্বালিয়ে থাকেন সেক্ষেত্রে দেখবেন ধূপের যে একটা গন্ধ ছিল সেটা চলে যাবে। পাউডার দেওয়ার কারণে একটা ধূপের থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে। তাছাড়াও যেহেতু নারকেল তেল দিয়েছি যার কারণে এই ধূপ তাড়াতাড়ি শেষ হবে না, আরও বেশ কিছুক্ষণ জ্বলতে থাকবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। প্রেসার কুকারে রান্নাবান্না কম বেশি আমরা অনেকেই করে থাকি। যখন কোনো কিছু সেদ্ধ করি বা রান্না করি অনেক সময় দেখবেন প্রেসার কুকারের তলার সাইডে এইভাবে করে লেগে যায়, আবার অনেক সময় পুড়েও যায়। সেক্ষেত্রে কি হয়, আমরা কিন্তু এই প্রেসার কুকার খুব সহজেই ধুয়ে পরিষ্কার করতে পারি না। অনেকটাই ঘষা মাজা এমনকি পরিশ্রম করে আমাদের তুলতে হয়, তবু ঠিকভাবে পরিষ্কার হয় না। আমি এখানে নিয়েছি পেপারটাকে যতটা সম্ভব এভাবে করে ছোট টুকরো করে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণের বেকিং সোডা
আর দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণের গরম জল। আর নিয়ে নিয়েছি এখানে আমি কোলগেট। তোমরা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট এখানে নিতে পারেন। একবার ব্যবহার করার মতো কোলগেট এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালোভাবে এগুলোকে আমি এইভাবে করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এইভাবে করে রেখে দেব আমি 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। তো দেখতেই পাচ্ছেন 5 মিনিট আমি এইভাবে রেখে দিয়েছিলাম। জলটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। যে পেপারগুলো রয়েছে সেগুলো দিয়েই আমি প্রেসার কুকারটা এভাবে হালকাভাবে ডলে নেব। এইরকম করলেই দেখবেন প্রেসার কুকারের মধ্যে যে পোড়া দাগগুলো ছিল বা লেগে যাওয়া দাগগুলো ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে উঠে যাবে। এবার এই জলটাকে আমি ঢেলেও আপনাদের দেখিয়ে দেব, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন যে পোড়াগুলো ছিল এখন কিন্তু অনেকটাই চলে গেছে। হালকা যেটুকু রয়েছে সেটা আবারও আমি এই পেপারটা দিয়েই ঘষে নিচ্ছি। যেহেতু এখানে কোলগেট দিয়েছিলাম যার কারণে আমি কিন্তু ভিমবার সাবান বা ভিমবার জেল কোনো কিছুই আর ব্যবহার করব না। এইভাবে পেপারের সাহায্যে ঘষে নিয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দেব, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন প্রেসার কুকারের মধ্যে যে দাগগুলো ছিল সম্পূর্ণ উঠে একদম পরিষ্কার হয়ে গেছে। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা পাত্র, এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের জল আর দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ। লবণটাকে দিয়ে জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এটা কি কাজে ব্যবহার করবেন? আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু কম বেশি আপেল নিয়ে আসি। তবে আপেল যেখান থেকে নিয়ে আসি আপেলটা ভালো রাখার জন্য নানা ধরনের ওষুধ, স্প্রে, এমনকি মোমের প্রলেপ দেওয়া হয়। তাছাড়াও মোমের প্রলেপ দেওয়ার কারণে দেখবেন আপেলটা দেখতেও সুন্দর লাগে। ডাইরেক্ট যদি আমরা আপেল নর্মাল জল দিয়ে ধুয়ে কেটে খেয়ে নিই সেক্ষেত্রে আপেল খাওয়ার পর উপকারের পরিবর্তে অপকারই কিন্তু আমাদের বেশি হবে। তো আপনারা যখনই আপেল কাটবেন কিছুটা জলের মধ্যে লবণ দিয়ে মিশিয়ে নেবেন। তারপর যে আপেলগুলো কাটবেন কিছুক্ষণের জন্য সেই জলের মধ্যে ডুবিয়ে রেখে দেবেন। তারপর যদি আপনারা আপেল কেটে খান সেক্ষেত্রে দেখবেন আপনাদের কিন্তু কোনোভাবেই শরীর অসুস্থ হবার সম্ভাবনা থাকবে না। তো দেখতেই পাচ্ছেন আপেলগুলো কিন্তু এইভাবে করে কেটে নিয়েছি। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এই বাড়িতে কিন্তু সুতোর ব্যবহার করে থাকি, তবে যে কৌটোর মধ্যে বা যে বক্সের মধ্যে সুতো রাখি দেখবেন সুতোগুলো এমনভাবে পেঁচিয়ে যায় খুলে। আমাদের কি হয়, যখন একটা সুতোর প্রয়োজন হয় তখন কিন্তু অনেকটাই সুতো কেটে বাদ দিতে হয়। এর ফলে অনেকটা সুতো আমাদের নষ্ট হয়ে যায়। তবে আপনারা যখনই কোনো কৌটো বা বক্সের মধ্যে সুতো রাখবেন, কিভাবে রাখলে সুতোর মুখগুলো খুলেও যাবে না, একটা সুতো আরেকটা সুতোর মধ্যে পেঁচিয়ে যাবে না। তো প্রথমে আমি সুতোর মুখগুলো এইভাবে করে রিলের মধ্যে ভালো করে পেঁচিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন সব সুতোগুলোই কিন্তু আমি এইভাবে করে রিলের মধ্যে ভালো করে পেঁচিয়ে নিয়েছি। এবার আমি নিয়ে নিচ্ছি এখানে পুরনো একটা টিপের পাতা। যে টিপ আমরা ব্যবহার করি না সেই টিপের পাতায় আমি নিয়েছি। তো এখান থেকে আমি টিপ নিয়ে নেব। সুতোর যে মুখগুলো রয়েছে তার মধ্যে টিপটাকে এইভাবে করে লাগিয়ে দেব। এতে কি হবে, আমাদের সুতোর মুখটা কিন্তু রিলের থেকে কোনোভাবেই খুলে যাবে না। এইভাবে যদি আমরা রেখে দিই সেক্ষেত্রে আরও একটা সুবিধা হবে। অনেক সময় দেখবেন আমরা সুতোর মুখটা খুঁজে পাই না, তো টিপটা যদি সুতোর মুখের মধ্যে দিয়ে রাখা হয় সেক্ষেত্রে আমরা কিন্তু বুঝতে পেরে যাব যে সুতোর মুখটা কোন জায়গার মধ্যে রয়েছে। সুতোর রিলের মধ্যে টিপ দেওয়ার কারণে সুতোর মুখ কিন্তু সহজে খুলবে না, যার কারণে একটা সুতো আরেকটা সুতোর মধ্যে পেঁচিয়ে যাবে না। তো দেখতেই পাচ্ছেন সব সুতোর মধ্যে কিন্তু আমি এইভাবে করে একটা করে টিপ লাগিয়ে নিয়েছি। এবার যে সুচগুলো রয়েছে সেগুলো আপনারা কিভাবে রাখবেন, আমি এখানে নিয়েছি যে ঢাকনাটা রয়েছে সেটা এর মধ্যে লাগিয়ে দিচ্ছি ডবল সাইজের টেপের টুকরো। এবার সুচগুলো যদি এই টেপের মধ্যে এইভাবে করে আটকে দিই তাহলে দেখবেন সুচগুলোও হারিয়ে যাবে না, একটা জায়গার মধ্যে গোছানো থাকবে। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি বেশ কিছুটা আটা মাখা। রুটি আমাদের প্রত্যেকেরই বাড়িতে করা হয়, তবে অনেক সময় দেখবেন কোনো কারণে যদি রুটি না করা হয় তখন বেশ কিছুটা আটা মাখা থেকে যায়। আর এই আটা মাখাটা আমরা কি করি, ফ্রিজের মধ্যে রেখে দিই। পরবর্তী সময় যখনই
আটা মাখা বের করি। রুটি করার অনেকক্ষণ আগে বের করে রাখতে হয়। তাছাড়াও এই আটা মাখা দিয়ে রুটি করলে আটা কিন্তু শক্ত হয়ে যায়। তো এই ধরনের সমস্যা হলে আপনারা নিয়ে নেবেন হটপট বা ক্যাসরল। এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণের ফুটন্ত গরম জল। এবার যেহেতু আটা মাখাটা একটা প্লাস্টিক বক্সে রয়েছে, যার কারণে এই ধরনের একটা পাত্র নিয়েছি। আটা মাখাটাকে দিয়ে এইভাবে করে ক্যাসরলের মধ্যে ঢাকনাটাকে দিয়ে লাগিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। তো দেখতেই পাচ্ছেন যে আটা মাখাটা আমার অনেকটাই শক্ত ছিল, এখন কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। অর্ধেকটা আলুটাকে ছুরির সাহায্যে এইভাবে করে কেটে নেব, যাতে করে আলুর রসটা খুব সহজে বাইরে বেরিয়ে আসে। নিয়ে নিয়েছি এখানে একটা পাত্র, তার মধ্যে আলুটাকে এইভাবে করে রেখে দিচ্ছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের বেকিং সোডা। আর নিয়ে নিয়েছি এখানে আমি কোলগেট। আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট এখানে নিতে পারেন। একবার ব্যবহার করার মতো কোলগেট এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর আঙুলের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। এবার এটা আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু গ্যাসের সিলিন্ডারের ব্যবহার করে থাকি, তবে গ্যাসের সিলিন্ডারটা খালি হোক কি ভর্তি, একটা জায়গার মধ্যে বেশ কিছুদিন রাখলে দেখবেন আমাদের মেঝের মধ্যে একটা জং বা মরচের দাগ পড়ে যায়। আর এই জং বা মরচের দাগ যদি মেঝেতে পড়ে যায়, সেক্ষেত্রে আমরা কিন্তু খুব সহজে এটা তুলতে পারি না, অনেকটাই ঘষা মাজা করতে হয়, তবু দেখা যায় হালকা জংয়ের দাগ থেকেই যায়। অনেকেই আমরা এই জং বা মরচের দাগ হারপিক দিয়ে তুলে থাকি, তবে হারপিক দিলে আমাদের যাদের টাইলসের মেঝে, সেই মেঝে কিন্তু নষ্ট। আপনারা কি করবেন, যে আলুটা কেটে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছিলাম বেকিং সোডার কোলগেট, সেটাই নিয়েছি। এইভাবে হালকাভাবে ডলে নিলেই দেখবেন সম্পূর্ণ জং বা মরচের দাগ কিন্তু আস্তে আস্তে উঠে যেতে শুরু করবে। এখানে যেহেতু আলুর রস, বেকিং সোডার, কোলগেট রয়েছে, একসাথে মিশে যাওয়ার কারণে একটা স্ট্রং সলিউশন তৈরি হয়ে যায়, যার কারণে যে কোনো কঠিন দাগ তুলতে খুব ভালো সাহায্য করে। তো দেখতেই পাচ্ছেন এইভাবে হালকা করে আমি ডলে নিয়েছি, আর সম্পূর্ণ দাগটা কিন্তু উঠে গেছে। একটা কাপড় জল দিয়ে ভিজিয়ে তারপর নিংড়ে নিয়েছি, সেটা দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা তেলের বোতল। অনেকেই আমরা কিন্তু রান্নাতে যখন তেল ব্যবহার করি ডাইরেক্ট বোতল থেকে তেলটা ঢেলে দিই। এর ফলে দেখা যায় এইভাবে যখন তেল ঢালতে যাই অনেকটাই পরিমাণে তেল রান্নাতে পড়ে যায়। তখন আমরা ভাবতে থাকি এই তেলটা আবার কি দিয়ে তুলবো, যার কারণে সেই তেল আর তুলি না, সেই তেল দিয়েই রান্না করি। এতে করে অনেকটাই তেলের খরচ হয়ে যায়। তো আপনারা কি করবেন, নিয়ে নেবেন একটা পেন। তো এমন পেন নেবেন যেটা দেখবেন এই মুখের সাইডটা এইভাবে করে খোলা যায়, এরকম ধরনেরই পেন নিতে হবে। তবে আমার এই মুখের সাইডটায় লাগবে। কিভাবে এটা ব্যবহার করবেন বা কিভাবে কাজে লাগাবেন সেটাই শেয়ার করব। এই তেলের বোতলের ঢাকনাটাকে নিয়েছি। এবার একটা তার আমি এখানে গরম করে নিয়েছি, এইভাবে করে একটা ফুটো করে নেব। তবে এই ফুটোটা কিন্তু একটু সাবধানে করবেন, যাতে করে খুব বেশি বড় না হয়, সেই দিকে খেয়াল রাখতে হবে। পেনের যে মুখের সাইডটা খুলে রেখেছি সেটা আমি এই ফুটোর মধ্যে এইভাবে করে পরিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন কাজটি কিভাবে করলাম। এবার এই ঢাকনাটা তেলের বোতলের মধ্যে আমি লাগিয়ে নেব। যখনই আপনারা তেল রান্নাতে ব্যবহার করবেন, তো এইভাবে যদি ডাইরেক্ট আপনারা ব্যবহার করেন, সেক্ষেত্রে কি হবে দেখবেন তেলটা খুব বেশি পড়বে না। এই বোতলের যে মুখের সাইডটা রয়েছে সেটা লাগানোর কারণে তেল কিন্তু একদম কম পরিমাণে পড়বে। আর যদি বেশি তেলের প্রয়োজন হয় আপনারা বোতলটা চাপ দিলেই কিন্তু তেল বেশি পড়বে। আমরা যদি এইভাবে করে তেলটা রান্নাতে ব্যবহার করি, সেক্ষেত্রে দেখবেন অনেকটা পরিমাণের তেলের খরচ কিন্তু আমাদের কম হয়ে যাবে। আর আপনারা কি করবেন, তেল রান্নাতে ব্যবহার করার পর এইভাবে করে পেনের ঢাকনাটা লাগিয়ে রেখে দেবেন। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা যখন রান্নাতে তেল ব্যবহার করি, বিশেষ করে মাছ ভাজি বা কোনো কিছু ভাজাভাজি করলে দেখবেন তেলের খরচ কিন্তু অনেকটাই বেশি হয়। তবে আপনারা যখনই তেল নিয়ে আসবেন
তেলের মধ্যে কি করবেন, দিয়ে দেবেন সামান্য পরিমাণে লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দেবেন। এতে কি হবে, তেলের ঘনত্বটা অনেকটাই বেশি হয়ে যাবে। যখনই আপনারা এই তেল দিয়ে কোনো কিছু ভাজাভাজি করবেন বা মাছ ভাজবেন, সেক্ষেত্রে দেখবেন তেলের পরিমাণ কিন্তু অনেকটাই কম লাগবে। এবার এই যে তেলটা রয়েছে, লবণ মিশিয়েছি, সেটা আপনারা যে কোনো বোতলের মধ্যে রাখতে পারেন বা কোনো ফানেলের মধ্যে রাখতে পারেন। তাছাড়াও এইভাবে যদি লবণটা না দেন, ডাইরেক্ট বোতলের মধ্যেও কিন্তু একটু লবণ মিশিয়ে রেখে দিতে পারেন। তো আমি এখানে যে পরিমাণের তেল নিয়েছি তার মাপ করেই কিন্তু লবণ দিয়েছি। আপনারা তেলের পরিমাণ বেশি নিলে লবণের পরিমাণও কিন্তু বাড়িয়ে নেবেন। তাহলে বন্ধুরা, আমরা যদি এইভাবে রান্নাতে তেল ব্যবহার করি, তাহলে দেখবেন কোথাও গিয়ে মাসে কিন্তু তেল অনেকটাই কম পরিমাণের খরচ হচ্ছে। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।